অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ শুধু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন না, বলতে পারেন ডাবল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। গতবারের শিরোপাও বাংলাদেশ জিতেছে, তার আগের বারের শিরোপাও বাংলাদেশ জিতেছে। এইবারের টুর্নামেন্টে তাই শিরোপা জয় ছাড়া অন্য কোনো কিছু ভাবারই সুযোগ নেই। সে লক্ষ্যে আজিজুল হাকিম তামিমের দলের শুরুটা হয়েছে ভালো। আফগানিস্তানের বিপক্ষে জয়েই আমরা টুর্নামেন্টটা শুরু করেছি, কিন্তু 3 উইকেটের যে জয় সেইটা কি কিছু দুশ্চিন্তার জায়গাও উস্কে দিচ্ছে না? এবং এইটা বাংলাদেশ ন্যাশনাল টিমের যেই অবস্থা, ওই একই রকম অবস্থা এই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, এই তরুণ দলের মধ্যেও কি দেখা যাচ্ছে না? একটা ম্যাচ দেখে আপনি তো আর কোনো কনক্লুশনে আসতে পারবেন না, কিন্তু আমরা তো ওই যে ঘরপড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। সো সেই কারণে যখন জাতীয় দলের ওই অবস্থাটা অনূর্ধ্ব-19 দলেও দেখি, তখন মনে হয় যে আসলে বাংলাদেশ ক্রিকেটটাই কি এইরকম কিনা। দেখুন, অনূর্ধ্ব-19 এশিয়া কাপ শেষ পর্যন্ত গিয়ে এটা বিশ্বকাপের একটা প্রস্তুতির মঞ্চ, বিশ্বকাপের একটা ড্রেস রিহার্সেল বলতে পারেন। আমরা গতবার অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছিলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপে গিয়ে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল, এই অর্থে যে আমরা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পর্যন্ত খেলতে পারিনি। ওয়ারেজ সেই আন্ডার-19 এশিয়া কাপে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হয়েছিল, যেই ভারত পাকিস্তানকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ভারত পাকিস্তান ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলেছে। ভারত তো ফাইনালও খেলেছে, শিরোপা জিততে পারেনি, অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল। আর বাংলাদেশের পেছনে যখন আপনি ওই হিস্ট্রিটা দেখবেন যে 2020 সালে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ জিতেছিল, ফলে ওয়ার্ল্ড কাপেও গিয়ে কিন্তু আমাদের এই আন্ডার-19 টিমের শিরোপা ছাড়া অন্য কোনো কিছুই এখন আর আমাদের স্ট্যান্ডার্ড না। ফলে এই যে আবার কিছুদিন পরে যে বিশ্বকাপটা আছে অনূর্ধ্ব-19, তার আগের প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে এই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপটা ভীষণ আন্ডার-19 এশিয়া কাপটা যেটা এখন হচ্ছে, সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং সেইখানটাতে প্রথম ম্যাচে জয় পাওয়াটা অবশ্যই স্বস্তির। যখন আপনি মাথায় রাখবেন যে রেকর্ড রান তাড়া করে বাংলাদেশ জিতেছে, সেইটা আরও বেশি স্বস্তির। আন্ডার-19 এশিয়া কাপের হিস্ট্রিতে বাংলাদেশ যে 283 রান আফগানিস্তান করেছে, সেইটা তাড়া করে আমরা জিতে গিয়েছি 3 উইকেটে। এত রান তাড়া করে জয়ের রেকর্ড কখনোই নেই। ইনফ্যাক্ট বাংলাদেশ আন্ডার-19 টিমের ওভারঅল, শুধু এশিয়া কাপ না, ওভারঅল যদি আপনি ধরেন তাহলে এর চেয়ে বেশি রান তাড়া করে বাংলাদেশের জয় আর একটাই রয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে 304 রান তাড়া করে আমরা জিতেছিলাম 2022-23 সালের দিকে। ফলে এই জয়টা আপনি ওইসব দিক থেকে যদি চিন্তা করেন, তাহলে ডেফিনেটলি স্বস্তি। কিন্তু অস্বস্তির কাটার জায়গাটাও রয়েছে। আমি যেটা বলছিলাম যে সেইটা আমাদের ওই জাতীয় দলের এক ধরনের প্রতিচ্ছবি দেখা গেছে এই ম্যাচটাতে। সেইটা আমাদের বোলিং ইনিংসে, সেইটা আমাদের ব্যাটিং ইনিংসেও। ব্যাটিং ইনিংসের কথাটাই ধরেন, এই যে বলছি 283 রান তাড়া করে বাংলাদেশ জিতে গিয়েছে, 7 বল বাকি থাকতে 3 উইকেটে বাংলাদেশ ম্যাচ জিতেছে। ওয়ারেজ আমরা এই রান তাড়া করতে নেমে এক সময় তো আমাদের ওপেনিং পার্টনারশিপেই 150 রান তুলে ফেলেছিলাম। 26.4 ওভারে 101 রানের ওপেনিং পার্টনারশিপ। 283 রানের টার্গেটটা, 84 রানের টার্গেটটা তো তখন অনেক বেশি সহজ হয়ে যাওয়ার কথা না? আরও সহজ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের 2 ওপেনার আউট হয়ে গেছেন, কিন্তু তারপরে 3rd উইকেটেও তো একটা পার্টনারশিপ হয়েছে 66 রানের। এক সময় তো বাংলাদেশের হিসাবটা এরকম ছিল, 45 বলে 48 রান প্রয়োজন, হাতে আছে 8 উইকেট। বাংলাদেশের তো এই ম্যাচ ভাই ঘুমিয়ে জেতার কথা, কিন্তু আমরা ঘুমিয়ে তো জিতেই নি। শেষে গিয়ে এমন একটা অবস্থা দাঁড়িয়েছিল যে বাংলাদেশ না এই ম্যাচটা হেরেই যায়। ফলে ওই যে বাংলাদেশ জাতীয় দলের কথা বলছিলাম, আমাদের জাতীয় দলের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস আমরা দেখি, সহজ ম্যাচ আমরা কঠিন করে ফেলি, কঠিন করে হেরে যাই, কখনো জিতি। সো এইটা কিন্তু আমাদের এই দলটার মধ্যেও ওই রকমভাবে দেখা গেল। আমাদের এইখানটাতে ওপেনিং পার্টনারশিপে জাওয়াদ আবরারের সঙ্গে ওইখানটাতে বেগের যে পার্টনারশিপটা হলো, সেই পার্টনারশিপে 151 রান। হ্যাঁ, আবরারের পার্টনার ওইখানে 62 রান করে 68 বলে তিনি আউট হয়ে গেছেন। জাওয়াদ আবরারও কিছুক্ষণ পর আউট হয়ে গেলেন। তার একটা আফসোসের জায়গা থাকতে পারে যে সেঞ্চুরিটা তিনি মিস করেছেন। 112 বলে 96 রান করে তিনি আউট হয়েছেন। কিন্তু আবরারের ইনিংসটাতে আমি একটুখানি একটা ছোট্ট ফুটনোট দিয়ে রাখতে চাই। ডেফিনেটলি তিনি একটা ভালো ইনিংস খেলেছেন, ডেফিনেটলি আমাদের এই ব্যাচের ওয়ান অফ দ্য মোস্ট প্রমিজিং ব্যাটসম্যান হচ্ছেন গিয়ে তিনি। কিন্তু তার এই যে ইনিংসটা খেলেছেন, ইনিংসটাও খুব ভালো ইনিংস খেলেছেন। আমি ফুটনোট যেটা দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে গিয়ে, আবরার কি আসলে সেঞ্চুরির জন্য খেলেছিলেন? কেন আমি এই কথাটা বলছি? ধরেন তিনি তার 50-তে পৌঁছে গিয়েছিলেন মাত্র 45 বলে। ওই সময়টাতে তিনি একটা ছক্কা মেরে 50-তে পৌঁছেছেন। 45 বলে 52 রান, মানে ওই ছক্কা হওয়ার প্রেক্ষিতে তখন তার স্ট্রাইক রেট ছিল ব্যাটিংয়ের 115। ওয়ারেজ তিনি যখন 96 রান করে আউট হন, তখন তিনি বল খেলে ফেলেছেন 112টি বল।
অর্থাৎ প্রথম ৪৫ বলে যিনি ৫২ রান করেছেন ১১৫ স্ট্রাইক রেটে, তিনি পরের ৪৪ রান করতে ৬৭ বল খেলেছেন এবং মাত্র ৬৫ স্ট্রাইক রেটে। সো ফার্স্ট 50 এবং সেকেন্ড 50 প্রায় কাছাকাছি, তো সেই ১১৫ স্ট্রাইক রেট এবং মাত্র 65 স্ট্রাইক রেট, এইটা একটুখানি আসলে পীড়াদায়ক। এইটা একটুখানি আসলে মানে বোঝা যাচ্ছিল না যে তার ইনিংসটাতে, হ্যাঁ হয়তোবা তিনি সেঞ্চুরি পেলে তারপরে তিনি ইনিংসে এক্সেলারেট করতেন, অথবা তিনি যদি ইনিংসটা আরও লম্বা করতে পারতেন বাংলাদেশের জয়টা হয়তো সহজ হতে পারতো, সেটা বলতে পারেন। কিন্তু আমার জাওয়াদ আবরারের এই জায়গাটাতে একটুখানি আসলে খটকা লাগে যে তিনি ওই জায়গাটাতে পার্সোনাল গ্লোরির জন্য, সেঞ্চুরির জন্যই আসলে খেলেছিলেন কিনা। বাট স্টিল এই দুইটা উইকেট যখন আমরা হারিয়েছি, উইকেট হারানোর পরও তো আমাদের আজিজুল হাকিম তামিম এবং কালাম সিদ্দিকের পার্টনারশিপ আরও একটা ৬৬ রানের হলো, যেটা আমি বলছিলাম, সেইখান থেকে তো বাংলাদেশের ম্যাচ জেতার কথা সহজেই। ৪৫ বলে ৪৮ রান লাগে, হাতায় ৮ উইকেট নিয়ে ম্যাচে আর আফগানিস্তান তখন আর কিভাবে থাকে। কিন্তু আফগানিস্তান ওই জায়গাটা থেকে ম্যাচে প্রবলভাবে কামব্যাক করেছে, অথবা আমরা তাদের কামব্যাক করার জায়গাটা তৈরি করে দিয়েছি। আমাদের ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম, তিনি ৪৮ বলে ৪৭ রান করেছেন, তার পার্টনারও আগে আউট হয়ে গেলেন। এই থার্ড উইকেট পার্টনারশিপটা যখন ব্রেক হলো, আমরা একের পর এক উইকেট হারিয়েছি, পাঁচটা উইকেট আমরা ওই ফেজটাতে হারিয়েছি। ফলে শেষে গিয়ে যদি রিজান হোসেনের ওই অপরাজিত ১৭ রান, ওইটাই তো মহামূল্যবান, ওইটা না হলে বাংলাদেশ কে জানে এই ম্যাচটা হয়তোবা জিততেও পারতো না।